তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো সীমান্তবর্তী, অর্থাৎ ওই পাশে হচ্ছে বাংলাদেশের বাগআঁচড়া, তার এই পাশে ভারতের যে সীমান্তবর্তী এক এলাকা, সেই এলাকার মানুষের জীবনযাপন এবং সেই গ্রামটা কেমন, সেই সমস্ত বিস্তারিত রয়েছে আজ আমার এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা হচ্ছে সীমান্তবর্তী একটা জায়গা, এই রাস্তা দিয়ে পাঁচপোতার দিকে যাওয়া যায়। দেখুন এই জায়গাটায় প্রচুর মানুষ মাছ ধরে। এরকম দেখুন, এই জায়গাটা একসময় জলের তলায় ছিল পুরো, সমস্ত মানুষ এই জায়গাতে মনে হয় নৌকা পারাপার হতো, তাই না? মাছ পেয়েছেন আপনি? কই দেখি। এখান থেকে পেয়ে সাথে সাথে বিক্রি করে দেন? ও এই যে চ্যাং মাছ, মানে সব জ্যান্ত মাছগুলো, তাই তো? বাহ, বেশ মাছ পাওয়া যায়। এমনি বড় কি মাছ হয়? রুই কাতলা হয়। এইখানে মাছ আসে কি করে? মানে কি এই পুকুর টুকুর ভেসে আসে নাকি? বাঙড়ের মাছ। ও আচ্ছা আচ্ছা, কি সুন্দর জায়গা এটা। এইটা এই চারি সাইডে হচ্ছে বাওর রয়েছে এইদিকে, আর রাস্তার এই পাশেও রয়েছে বাওর, যত দূর দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকা। আর এখান থেকে আপাতত গাড়ি যাচ্ছে, জলটা একেবারে প্রায় কমে গেছে। দেখুন ওই পাশে একজন মাছ ধরছে, এই যে একজন মাছ ধরছে, আর ওখানে সামনে প্রচুর পানকৌড়ির দল উড়ে বেড়াচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই দেখুন। তো এখানে তো বন্যাকালীন যে সময় পরিস্থিতি হয়, বিশেষ করে বর্ষার সময়, প্রতি বছর এই জায়গাটা কিন্তু এরকম হয়, প্রতি বছর। আর যে সমস্ত পার্শ্ববর্তী যত বাড়িঘরগুলো আছে এই গ্রামটার, তো সেই বাড়িগুলোর ঘরের অবস্থা দেখুন। দুর্গাপুজো শেষ, কালী পুজো সবে মানে শুরু হয়ে গেছে, তা সেই মুহূর্তে সেই বাড়িগুলো এখনও দেখুন কেমন। এই যে হচ্ছে বাড়িগুলো অবস্থা আমি দেখাচ্ছি, দেখুন এখনও জলের তলায়। এই দেখুন বাড়িঘরগুলো এই অবস্থা এখনও, দেখে বুঝতে পারছেন এরা হয়তো এখনও পর্যন্ত ঘর ছাড়া রয়েছে। তো এই হচ্ছে সীমান্তের জায়গা। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখুন কি সুন্দর এক স্নিগ্ধ পরিবেশের সামনে এসে দাঁড়ালাম। অ্যাকচুয়ালি সীমান্তবর্তী গ্রামের দিকেই যাচ্ছি। আর এই জায়গাটায় পুকুরটায় দেখুন মাছ ছাড়া, আর চারি সাইডটা মশারি দিয়ে বাঁধানো রয়েছে, আর দুই সাইডে রয়েছে গাছ, কি সুন্দর। আর দুই সাইডে কিন্তু আকন্দ ফুলের বাগান। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মেন রোড, সীমান্তবর্তী বিএসএফ রোড। আর এই দেখুন আকন্দ ফুলের কত বড় ক্ষেত, চারিদিকে যা দেখা যাচ্ছে সবই কিন্তু এই যে আকন্দ ফুলগুলো। দেখুন কত বড় ক্ষেত, ধুধু করা এই বিস্তৃত মাঠ, এর মধ্যে পুরোটাই আকন্দ ফুল রয়েছে। কি সুন্দর এই দৃশ্য। আর আকন্দ ফুল দেখুন কত ফুটে আছে। তবে আমার মনে হয় রাস্তায় যে সমস্ত মহিলারা যান তারা হয়তো কিছু অন্তত তুলে নিয়ে যান, আমি জানি না সেটা। তো অ্যাকচুয়ালি যেই রাস্তাটা আপনারা একটু আগে দেখলেন, সেই রাস্তাতে কিন্তু বন্যার সময় আমি যে ক্লিপগুলো দেখাচ্ছি দেখুন, প্রচুর মানুষের প্রচুর অসুবিধা হয়েছে। এখান থেকে আর একটা গ্রামের যে এলাকা, সেই এলাকার বাজারঘাট সমস্ত কিছু তারা নৌকার মাধ্যমে করতে হয়েছিল, কেননা সেখানকারের অবস্থায় ছিল এরকম পরিমাণ জল ছিল, এবং এর থেকে অনেক বেশি জল ছিল। তো সীমান্তের এই শেষ গ্রামে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বিএসএফ রক্ষীরা কোথায়। ওই যে একটা টোং দেখা যাচ্ছে, ওই যে ওটা হচ্ছে সীমান্তের রাস্তা। এই যে যে একটা বিল্ডিং করা, এর মধ্যে কিন্তু বিএসএফ রক্ষী রয়েছে, ঠিক আছে। আর আমি আজকে আপনাদেরকে এত সুন্দর একটা জিনিস দেখাবো। অ্যাকচুয়ালি আপনারা ইন্টারনেটে অনেক দেখেছেন যে মাছ গাবা লাগে, প্রচুর মাছ কিলবিল করে, ঠিক সেরকম একটা সীমান্তবর্তী এক স্থান রাস্তার পাশে আমি দেখাচ্ছি। এই সেই জায়গা, কি সুন্দর স্নিগ্ধ পরিবেশ। দেখুন প্রচুর গ্রামের পার্শ্ববর্তী মানুষেরা মাছ ধরছে। দেখাচ্ছি আপনাদেরকে কত মাছ হতে পারে এখানে। দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন, মাছ লাফাচ্ছে, দেখুন কত মাছ এখানে লাফাচ্ছে। আমি দেখাচ্ছি, দাঁড়ান, দেখুন 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 মাছ লাফানো দেখুন শুধু। আরও দেখাচ্ছি, এটার মাছের বাইরে দিয়ে এখানে জাল মারলেই মানে ভীষণ মাছ। আরও সামনে দেখাচ্ছি আমি আপনাদেরকে, চারিদিকে মাছ, এখানে জাল মারলে পুরো বুঝাই। আচ্ছা আপনাদের এখানে প্রচুর মাছ হয়তো নাকি? এদিকে জাল টালও মারেন নাকি আপনারা? বাহ, তো দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন মাছ কাকে বলে, দেখুন কত লাফাচ্ছে, বুঝতে পারছেন? সব বড় বড় মাছ। এই দেখুন মাছ লাফিয়ে কোথায় চলে এসছে, এই দেখুন তুলতে হবে। এই দেখুন, ও শোল মাছ চলে গেল। দেখুন কত মাছ মরেও রয়েছে, এত গাবা লেগেছে মাছের। দেখাচ্ছি আপনাদেরকে একটু জুম করে, কি মাছ বুঝতে পারছেন আপনারা? দেখুন সব বড় বড় মাছ আপনাতেই চলে আসছে। এই দেখুন লাফাচ্ছে, দেখুন শুধু মাছগুলো। এই দেখুন মনে হচ্ছে ট্রেনিং দেওয়া, ডলফিনের যে খেলা হয় যেরকম, ঠিক সেই একেবারে বিনা পয়সায় দেখছি মনে হচ্ছে। কিছু জালে ঘেরা আছে,
আর তার পাশে এত মাছ, ভাবা যায় না। কি বড় বড় মাছ দেখুন, প্রচুর মাছ প্রচুর মাছ। এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো এই মাছ অনর্গল পুরো লাফিয়েই যাবে চারিদিকে। ভীষণ সুন্দর জায়গা। কি বড় বড় দেখুন, মাছের মারামারি বেঁধে গেছে, কে আগে লাফ মারবে। এই ছোট্ট জায়গাটুকুতে কত মাছ আপনারা বুঝতে পারছেন? জাল দিলেই একেবারে ভোরে সাদা হয়ে উঠবে, এত মাছ এখানে, এত মাছ। তো এই হচ্ছে সীমান্তের কাঁটাতার। দেখুন এই কাঁটাতারের মধ্যে রয়েছে বাড়ি, আর ওই যে হচ্ছে ক্যাম্প, আমি দেখাচ্ছি চলুন। তো সীমানার একদম কাছে রয়েছি, আর এখানে দেখাচ্ছি দেখুন বিএসএফ রক্ষীদের বোট রয়েছে, ওই যে দেখে বুঝতে পারছেন, ওই দিয়ে হচ্ছে টহল দেয়। এটা ইছামতি নদী, আর ওই পাশে একজন মানুষ দেখা যাচ্ছে, উনি বাংলাদেশি মানুষ। আরও দেখাচ্ছি গাছতলায় অনেকে বসে আছেন, এই দেখুন এগুলো সবাই বাংলাদেশি মানুষ। ওই যে, তো এইটা সীমান্তের শেষ এলাকা। ওই সামনে মাঝখানে আমাদের সীমান্তের একটা পোল দেওয়া আছে, এখানে জল চলে এসেছে বলে যেতে পারছি না, আর এখানে থাকাও আমাদের উচিত না। তো দেখালাম এটা আপনাদেরকে, এবার চলুন। দেখুন সীমান্তের একেবারে শেষের জায়গায়, ওই জায়গাটায় বিএসএফ রক্ষীরা থাকে, আর এই দিকটায় হচ্ছে বাংলাদেশ। এই দিকটায়, এদিক থেকে এখনও কাঁটাতার পড়েনি এই জায়গাগুলোতে। তো এই টংটার মধ্যে ওঠার চেষ্টা করব, দেখাচ্ছি আপনাদের। তো এই টংটার উপরে উঠছি, এটা বিএসএফ রক্ষীদের জায়গা, এখান থেকে তারা টহলদারি করে। দেখুন সেই লাইট টাইট সব গাছ রয়েছে, আর এখান থেকে বাংলাদেশটা দেখা যাচ্ছে। দেখুন এই হচ্ছে বাংলাদেশ। দেখুন ওই যে একজন বাংলাদেশি মাছ ধরছেন। তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তো এটা ওঠার জন্যই দেখাচ্ছিলাম। তো এবার নিচে নেমে যাই, গ্রামের মধ্যে প্রবেশ করি। তো দেখুন এই পার্শ্ববর্তী এক বাড়িতে উঠলাম, আর এখান থেকে গ্রামটার শুরু হলো কাঁটাতার। দেখুন এই যে কাঁটাতার, আর ঠিক এই যে টংটা, এখানে বিএসএফ রক্ষী রয়েছে। তো এই যে সামনে বাংলাদেশ দৃশ্যমান দেখতে পাচ্ছেন। তো এই নদীতে অনেকে মাছ ধরে, এটা ইছামতি, তো এখন কাউকে দেখছি না। তো পাকা রাস্তা ছেড়ে আমরা গ্রামের ভেতরের রাস্তায় প্রবেশ করছি, আর ওই সাইডে হচ্ছে কাঁটাতার, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওই দেখুন কাঁটাতারের বেড়া, বিএসএফ রক্ষী রয়েছে, বুঝতে পারছেন। এই জায়গাটা কাঁটাতার রয়েছে যেহেতু মানুষজনের বসবাস রয়েছে। আর এটা একটা বড় খেলার মাঠ ছিল, এই যে গোল পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন ফুটবলের। দেখুন খেলার মাঠটার কি অবস্থা, এখনও জল শুকায়নি। তবে এই খেলার মাঠের চারি সাইডে যে সারিবদ্ধভাবে তাল গাছ, খুব সুন্দর একটা শোভা নিচ্ছে, কি সুন্দর। তো চলুন এবার সামনের দিকে যাই। দেখুন কি সুন্দর এক রাস্তায় ঢুকলাম, আর এই গ্রামের বাড়িগুলো দেখুন। এখানে দেখুন কাঁচা অ্যাকচুয়ালি টিনের বাড়ি রয়েছে, এপাশে পাকা বাড়ি রয়েছে, আর এই সাইডটাই বাংলাদেশ। তবে আপনারা মনে হয় একটু শুনতে পাচ্ছেন, আওয়াজ পাচ্ছেন? বাংলাদেশ থেকে আজান শোনা যাচ্ছে। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, এটা তো ভারতের চকঝাউডাঙ্গার সীমান্তের একেবারে শেষ গ্রাম, যেখানে কাঁটাতার কিন্তু কিছু জায়গায় আছে, কিছু জায়গায় একদম নেই। আর এর ঠিক অপর প্রান্তে আপনারা যে আজানটা হয়তো শুনতে পারছেন, বাংলাদেশের গোগাবাজার বা হরিশ্চন্দ্রপুর বা অগ্রভূমি প্রাথমিক বিদ্যালয়, সেই যে জায়গাটা, আপনারা যারা গোগাবাজার বা বাগাছড়ার গোগাবাজার হরিশ্চন্দ্রপুর যারা চেনেন বাংলাদেশের, তারা যদি দেখে থাকেন তার পার্শ্ববর্তী এলাকা থেকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা কিন্তু একেবারে তার কাছেই আমি দাঁড়িয়ে আছি, যেখান থেকে বাংলাদেশের আজান শোনা যাচ্ছে। গ্রাম বাংলায় এই সীমান্তবর্তী এই গ্রামে এই জিনিসটা দেখলাম। দেখুন এটা হচ্ছে জাতা, এটা হচ্ছে জাতা দিয়ে, দেখুন এটা কলাই নাকি তিল, তিল তিল ডাল সমস্ত কিছু ইয়ে করা আছে। এটা একমাত্র গ্রাম বাংলায়, এটা প্রায় এখন আর পাওয়াই যায় না, সবাই মেশিন টেশিনে করে। কিন্তু এটা বেশ ভালো লাগলো দেখে। দেখুন কত সুন্দর একটা দৃশ্য, কি সুন্দর। দেখুন কত সুন্দর লাগছে, দুই সাইডে খাল, এই সাইডে মাঠ ভরপুর হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে আসলাম, এবার যাচ্ছি। গ্রামটা বেশ ভালো লাগছে, সীমান্তের গ্রাম হলেও গ্রামটা কিন্তু এর যে প্রকৃতি খুব সুন্দর। তো এই জায়গায় দুটো পার্থক্য দেখতে পারবেন, এক পাশে পাকা বাড়ি রয়েছে, আর এক পাশে এই যে কাঁচা বাড়ি পাটকাঠির। যেটা বলেছিলাম বিগত 8-10 বছর আগে এই সমস্ত মানুষের বাড়িগুলো এরকমই ছিল। দেখুন পাকা বাড়িও কিছু করেছেন তারা। আর এই সামনে দিয়ে একটু রাস্তা রয়েছে, এখানে কারেন্ট সমস্ত কিছুই পৌঁছে গেছে। দেখুন এই যে রাস্তা, এই রাস্তা ধরে মেন রোড। তো আমরা গ্রামের মধ্যেই প্রবেশ করেছি। দেখুন গরু প্রতিপালন করেছে। তবে একটা জিনিস দেখুন, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কী দিয়ে কনস্ট্রাক্ট করা জানেন? এই বাড়িটা কনস্ট্রাক্ট করা হচ্ছে আমাদের ভারতের যে রেল,
সেই রেলের যে জানালা বা দরজা ছিল সেই দরজা বা জানালা দিয়ে এই পুরো বাড়িটা কনস্ট্রাক্ট করা। দেখুন কি সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দরভাবে বাড়িটা তৈরি করা হয়েছে। দাদা এই যে এইটা করা হচ্ছে এই ইন্ডিয়ান যে রেলের সে দরজা জানলা দিয়ে করা না এগুলো? এগুলো কিভাবে কিনেছো তোমরা? অকশানে? ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর লাগছে দেখতে। ভারতীয় যে রেল ছিল সেই রেলের কিন্তু আগেকারের, মানে অনেক আগের। হ্যাঁ বলছি, হ্যাঁ মিন্টু রায় নামে আছে চ্যানেল, অল্প বেশি হয়নি। বলছি দাঁড়াও, তার আগে আমরা একটা ইনফরমেশান দিই। পুরনো মানে আজ থেকে প্রায় যেই রেলগুলো আজ থেকে 10 বছর আগে ভারত সরকার ব্যান করে দিয়েছে, সেই রেলের দরজা জানলা তখন কাঠের ছিল। সেই কাঠ দিয়েই এই বাড়িটা তৈরি করা। এরকম গ্রামে আপনাদের অনেক বাড়ি আছে না? এরকম একটাই আছে? ও আচ্ছা আচ্ছা, একটাই আছে। আমি তবে যে সময় অনেক আগে এসেছিলাম কিছু গ্রামে এরকম বাড়ি আমি দেখেছিলাম, তো খুব সুন্দর লাগলো এটা। তো গ্রাম ঘুরতে ঘুরতে সীমান্তের এই জায়গায় এসে দেখুন, এই জায়গাটা এটা বিএসএফ রোড, পাকা রাস্তা, গ্রামের মধ্যে প্রবেশ করেছে। এপাশে পুকুর, মানে এই গ্রামের বেশিরভাগ মানুষ মাছ কিনে খায় না, চাষ করে খায় আর কি। আর এই কত সুন্দর একটা পরিবেশ দেখুন, কি সুন্দর জায়গা রয়েছে। এখানে একটা আম গাছ রয়েছে, আর এই যে সামনে একটা যে দোকান রয়েছে, কাঁচা দোকান, সেই দোকানটার দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে, কি সুন্দর। তো দেখি এই সীমান্তের এই গ্রামে এই দোকানে কি কি পাওয়া যায়, চলুন। আর সামনে দেখুন এই গ্রামটায় কিন্তু কাঁচা পাকা বাড়ি সমস্ত কিছু মিলিয়ে মিশে রয়েছে। সীমান্তের যে শেষ গ্রাম সেখানে বলে যে সমস্ত অ্যাকচুয়ালি সুন্দরবন, তারপর বিভিন্ন আইল্যান্ডগুলোতে যেরকম ধরনের পাটকাঠি দিয়ে বাড়ি হয়, এগুলো ছিল আজ থেকে প্রায় 7, 8 কি 10 বছর আগে। পাটকাঠি মাটির সে সমস্ত বাড়ি ছিল এই গ্রামটায়, কিন্তু এখন আর তা নেই। এখন এই সমস্ত গ্রামের সমস্ত মানুষেরা তারা বিদেশে এবং টাউনের দিকে কাজ টাজ করে উন্নতির একটু শিখরে পৌঁছে তারপর তাদের বাড়ি ঘরগুলো আস্তে আস্তে একটু ভালো করার চেষ্টা করছে। তো দেখাচ্ছি দেখুন এই দোকানে কি কি পাওয়া যায়। বাচ্চাদের জিনিসপত্র সব কিছু আছে। দেখুন কিউআর কোড অ্যাকসেপ্টেড, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিউআর কোড রয়েছে, বেশ সুন্দর লাগলো। আর এখানে রয়েছে গ্রাম্য মানুষদের বসার জায়গা, যারা আসবেন এরকম। এটা কিন্তু একমাত্র গ্রামেই এই সুন্দর যে দৃশ্যটা সেটা হয়, যে গ্রামের মানুষরা আসলে বসার যে জায়গা সেটা বেশিরভাগ বাঁশ দিয়ে করা থাকে। এবং এই রাস্তায় যেতে যেতে সামনে 2 সাইডে কোনো না কোনো জায়গায় এরকম বসার জায়গা থাকে। তো দেখুন কি সুন্দর স্নিগ্ধতায় ভরপুর এই গ্রামটা, কি সুন্দর লাগছে। দেখুন বাঁশ দিয়ে এনারা ঘরের উপরের চালাটা খুব সম্ভবত তৈরি করতে, মেরামত করা হচ্ছে বাঁশের জিনিসপত্র। ওদিকে ঘর বাড়িগুলো দেখুন কেমন রয়েছে। আচ্ছা এটা কি ঘরের ওই চালা করবেন, চালা? ও আচ্ছা আচ্ছা, ঘরের ওই উপরের টালি বা চালা, যেহেতু বন্যাকালীন পরিস্থিতি, বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এনারা ঠিকঠাক করছেন। আর তবে এই যে সুন্দর রাস্তাটা বেশ সুন্দর লাগছে। দেখুন অনেক শিশু গাছ রয়েছে, একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে, আর এই জায়গাটা কি সুন্দর লাগছে। এই রাস্তাটা পুরোটা এখন কাঁচা না, পাকা আর হয়নি মনে হয়, কাঁচা। এটা কি আপনার মেয়ে? ও আচ্ছা, এ কিসে পড়ে? পিপিতে পড়তো, কিন্তু এখন তো আর স্কুলে যেতে পারছে না। পড়াশোনা, ওর নিজের জীবন নিয়েই তো খুবই ব্যস্ত আছি আমরা। মানে জীবনে মানে ওর ব্লাড ক্যান্সার হয়েছে। ও আচ্ছা, এর? হ্যাঁ। তো চলুন আপনার সাথে কথা বলে নিই। তো এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা দেখুন, আচ্ছা এ কারোর সাথে খেলা টেলা করে? না না, ও কারোর সঙ্গে মিশতে পারবে না, ঘরের ভিতরেই থাকতে হয় ওর সবসময়ের জন্য। আমরাই ওকে নিয়ে সবসময় থাকি। ও আচ্ছা, পুরো ঘরের মধ্যেই থাকতে হবে? ঘরের ভিতরে থাকতে হবে, বাইরের আবহাওয়া ওকে লাগানো যাবে না, যেহেতু 2 বছর ধরে ও হসপিটালে ভর্তি ছিল। আচ্ছা আচ্ছা, ওর জন্য ওকে ঘরেতেই থাকতে হয়? ঘরেতেই থাকতে হবে, তা না হলে ধরো হসপিটালের একটা আবহাওয়া ছিল আলাদা রকম, আর বাড়ির পরিবেশের আবহাওয়াটা একটু অন্যরকম। যদি ইনফেকশন ছড়ায় তাহলে ওর সমস্যা, তাড়াতাড়ি মানে সমস্যাটা বেশি হয়ে যাবে আর কি। ওদের আর এখন কাউনের পরিমাণ খুবই কম, তো ওদের সবসময় মাস্ক পরে থাকতে হয়, তারপর আচ্ছা আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হয়। আচ্ছা এতে আপনার কি কোনো সমস্যা হচ্ছে, আপনি বুঝতে পারছেন? সমস্যা বলতে আমার সমস্যাটা কোনো কিছু না, মার কখনো না সেটা আমি বুঝতে পেরেছি, মানে যেহেতু আপনার সংস্পর্শেই রয়েছে, মানে আপনি কি কোনো ভেতরে কোনো সেরকম কিছু ফিল করছেন? এটা কোনো ডক্টর বলেছে এটা কোনো ছোঁয়াচে বা কোনো ও আচ্ছা, তাই এমনিতেই খেলাধুলা করতে পারবে তো? ওর এঠো আমরা খেতে পারবে, আমাদের কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তার বলেছে যে এটা কোনো ছোঁয়াচে রোগ না,
মানে ওর ইনফেকশন ছড়াতে পারে, কিন্তু আমাদের ইনফেকশনটা ছড়াবে না। ও আচ্ছা আচ্ছা। আর আপনি বললেন কি এ বলে যে আমার কাছে মানে বাচ্চা কাচ্চাদের কি বলে আমার দ্বারে আসে না, আমি অসুস্থ, আমার দ্বারে আসে না। মানে এই বাচ্চাটা বুঝতে পেরে গেছে যে অসুস্থ, আমার ধারে এসো না, মানে বাচ্চাদেরকে সাবধান করছে। 2 বছর ধরে ছিল তো বলতে। একবার ভাবুন যে কতটা খারাপ লাগে, ছোট শিশুরা এর যে বয়সটা, সেই বয়সে শৈশবকালে তারা এরকম জায়গায় হেসে খেলে বেড়াবে, সেই পরিস্থিতি। আর সেখানে এই বাচ্চাটা এই 2 বছর ধরে হাসপাতালে থেকে বিভিন্ন ধরনের সমস্যা এবং শরীরের বিভিন্ন ধরনের যে ক্রিয়াকলাপগুলো আছে। 75টা কেমো নিয়েছে, মানে 75 কেমো অলরেডি এই বাচ্চাটা সহ্য করেছে। তারপরে এই বাচ্চাটা এমন শক্ত হয়ে গেছে এখন যে বলছে, ছোট ছোট বাচ্চাদেরকে বলে, খাবার দিলে নেয় না, বাচ্চাদেরকে বলে আমার কাছে আসিস না, বলে আমার কাছে আসিস না, আমার শরীর খারাপ হয়েছে। এটা কতটা মানে খারাপ লাগে ভাবুন একবার। বাবা মা যদি এই সমস্ত জিনিস বা তাদের আত্মীয় পরিজন তারা যদি শোনে যে সেই বাচ্চাটাই তার মুখ থেকে বলছে যে আমার কাছে আসিস না, মানে কি বলবো, ভাষা নেই এখানে। সীমান্তবর্তী এই শেষ গ্রামে এসে আজ আমি আপনাদের সাথে এক মানুষের পরিচয় করে দিচ্ছি এবং সে কতটা অসুবিধার মধ্যে রয়েছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং তাদের মুখ থেকে শুনছি। দেখুন, সমস্যাটা হলো এই 2 বছর ধরে আমার মেয়ে, একটু জোরে বলবেন। 2 বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এই বাচ্চা মেয়েটা, হ্যাঁ, এই কি হাতও কেটে গেছে দেখছি, হ্যাঁ হাত কেটে, মানে ব্লাড ক্যান্সার, মানে কেটে কেটে গেলেও তো অসুবিধা, তার মানে হ্যাঁ পুরো কাউন্ট কমে যায়, ওকে ব্লাড দিতে হয়। আপনারা বুঝতে পারলেন কি করে? বুঝতে পারলাম ওর গায়ে গোল চাকা চাকা হয়ে গেছিল, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছিল। আমরা একটা শিশু হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করে দেখি ওর মাত্র 4 পয়েন্ট রক্ত আছে গায়ে। 4 মাত্র 4, যেখানে হিমোগ্লোবিন 9 কি 10 এরকম না থাকলে হয়। ওই ব্লাড কি মাঝে মাঝে দিতে হয় একে? মাঝে মাঝে কি সবসময় দিতে হয়? মানে প্রতিদিন? আপনারা কি কাজ বাজ করেন, আপনাদের বাড়ির কর্তারা? কাজবাজি হয় না, কারণ 2 বছর ধরে মেয়েকে নিয়ে আমরা দীর্ঘদিন হসপিটালেই পড়ে আছি, কন্টিনিউ পুরো একদম। মানে আপনাদের মানে পরিবারের যে সংসার চালানোর জন্য কি কাজ করেন তারা? ওটা হচ্ছে চাষবাস, লোকের জমিতে চাষবাস করে। লোকের জমিতে? হ্যাঁ, দিনমজুরি কাজ। আপনাদের এই ঘরের ওই পাশ থেকে তো তার কাটা তার দেখা যাচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ। হ্যাঁ, তার মানে এখানে তো মানে সচরাচর অনেক কিছু রেস্ট্রিক্টেড থাকে কাজপত্রের, মনে হয় সব জায়গায় জলে ডুবানো, এখানে কোনো কাজের কোনো অসুবিধা নেই, কাজই হয় না। মানে জমি জায়গা যা আছে লোকের, তাও আবার এই যেহেতু 3 মাস ধরে বর্ষা হয়েছে, তার জন্য এই 3 মাস ধরে তো সবার কাজ মোটামুটি আপনাদের মানে গ্রামের সমস্ত মানুষের কাজ বন্ধ। সবই বন্ধ। ও আচ্ছা, তার মধ্যে আবার আমার মেয়ের নাম শ্রাবণী বিশ্বাস। শ্রাবণী বিশ্বাস। আপনারা কতদিন আগে জানতে পেরেছেন? ওর যখন 3.5 মাস বয়স, 3 বছর, তখন থেকে জানতে পেরেছেন টেস্ট করে? 5 বছর বয়স হয়ে গেল। তার মানে ব্লাড ক্যান্সার হয়েছে। আপনারা সেটা কোন ডাক্তারখানায় দেখিয়েছিলেন? প্রথমে দেখিয়েছিলাম একটা শিশু বাচ্চাদের একে জায়গায় দেখাতাম। আচ্ছা আচ্ছা। কিন্তু ওখানে প্রায় আমাদের 40-50 হাজার টাকা রিপোর্ট করেছে। 40-50 হাজার টাকা? মানে আপনাদের আর্থিক যা একটা ছিল আর কি জমানো, সেটা পুরোটাই তো তার মানে নষ্ট হয়ে গেছে। সেটা আমাদের জমানো ছিল না, সেটা আমরা ধার দিনা করে চালিয়েছি। কিন্তু তারপরে মানে সবাই আর কি বলছে যে রোগটা ব্লাড দিতে হচ্ছে, তাহলে একটু ভালো জায়গায় দেখালে ভালো হয়। তারপরে আমরা চলে গেলাম ওই যে কলকাতা শিশু হসপিটালে। আচ্ছা আচ্ছা। সেখানে গিয়ে ওর বন মেরু করার পর, টেস্ট করার পর ধরা পড়লো ব্লাড মানে রক্তে ইনফেকশন, মানে ব্লাড ক্যান্সারই ধরা পড়েছে। সাদা রক্ত, লাল রক্ত দুটোর কোনোটাই ওর নেই শরীরে। ও বাবা। তারপরে ওখান থেকে ওরা ট্রান্সফার করে দিল মেডিকেল কলেজ কলকাতা। ওখানে আমরা 2 বছর ধরে দেখাচ্ছি, এই 3 বছরে পড়েছে। তার মানে আপনাদের পরিবারের যারা দিন আনা দিন খান লোকের জমিতে কাজ বাজ করে, তো অসুবিধাও তো প্রচুর হচ্ছে। মানে আমার মেয়ের মাসে 10-12 হাজার টাকা লাগছে আপাতত। মানে তার সুস্থতার জন্য আপনাদের আগে টাকা জোগাড় করতে হচ্ছে সবাই মিলে, ব্যাপারটা এরকম। পুরোটাই অচল হয়ে গেছে, আমরা এখন কি করে চলবো আমরা কিছু বুঝতে পারছি না। দেখুন কি অবস্থায়। বাচ্চা মেয়েটা ঠিক কতদিন বয়স হলো? এই 5 বছর। 5 বছর। আপনি এর মা? হ্যাঁ। কতটা খারাপ লাগে। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? হ্যাঁ বলো। পিপিতে। তোমার নাম কি? জোরে বলো। কি বললো? শ্রাবণী। শ্রাবণী বিশ্বাস। তোমার বাবার নাম কি? অমর বিশ্বাস। তুমি কোন গ্রামে থাকো জানো? গ্রামের নাম জানো? চক ঝাউডাঙ্গা।
তো আপনারা সবাই এই দিদিভাইয়ের মুখ থেকে শুনলেন যে কতটা বেহাল অবস্থায় রয়েছে এই পরিবারটা, সংসারটা, এবং সাথে এই ছোট্ট ফুটফুটে নতুন প্রজন্মের যে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ, এই ছোট্ট বাচ্চা মেয়েটি তার এরকম একটা মারণ রোগে আক্রান্ত হয়েছে। কতটা মানে মা হয় তার কাছে প্রতিদিন এই সংগ্রামটা যে কতটা সংগ্রামশীল, কতটা বেদনাদায়ক সেটা আমি বুঝতে পারছি। তো দেখুন, আজ আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। এই সীমান্তের শেষ গ্রাম, এই জায়গাটা হচ্ছে নাম চক ঝাউডাঙ্গা বা খড়ের মাঠ বলা হয়। ঠিকানাটা সমস্ত কিছু আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন, আমি আপাতত এই টাকাটা রাখুন, আপনি কাজে লাগাবেন, এর কিছুটা কাজে লাগবে হয়তো, এবং আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে দিন, যেই ফোন নাম্বারটায় আপনাদের অনলাইনে আমার যে সমস্ত দর্শকরা আছে, ভারত, বাংলাদেশ, বিদেশের অনেক মানুষ, ভালো ব্যক্তিরা আছেন, তারা আমার ভিডিও দেখেন। আশা করব সে সমস্ত মানুষরা সামান্যতম হেল্প করে আপনার এই বাচ্চাটার যাতে জীবদ্দশায় বেঁচে থাকে তার একটা হয়তো ব্যবস্থা হতে পারে। তো এটাই, আপনি একটু ফোন নাম্বার বলুন, বা যদি কোনো কিউআর কোড থাকে আমাকে। ফোন নাম্বার আছে? আপনার ফোন নাম্বার মুখে জানা আছে কি? আচ্ছা, তাতে ইউপিআই সিস্টেম আছে? আচ্ছা আচ্ছা। তো আপনারা, আমি একটা জিনিস বলে দিচ্ছি। তো এই যে কিউআর কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দিদিভাই এবং এই যে বাচ্চা মেয়েটা, বুঝতে পারছেন একটা মা হয়ে তার সন্তানের, একটাই সন্তান তো আপনার মনে হয়? ছেলেও আছে। সে সুস্থ তো? মানে কি অবস্থা দেখুন, একটা মানে পরিবারের যদি এরকম মানে দরিদ্র সীমার নিচে বসবাসকারী এরকম যদি পরিবারের কখনো এরকম দুর্ভোগ হয় কপালে, তাদের কিন্তু পুরো পরিবারটা থমকে যায়। ঠিক যেরকমটা হয়েছে সীমান্তের এই গ্রামের এই দিদিভাইয়ের পরিবারের। এনার স্বামী আর যারা যাবতীয় আছে তারা সবাই প্রতি মাসে মানে 12,000 টাকা করে যে ব্লাড চেঞ্জ করতে হয়, সেই যে অর্থটা দরকার হয় সেই অর্থ উপার্জনেই ব্যস্ত তারা। তো এই খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। আর এই যে কিউআর কোডটা দেখা যাচ্ছে এবং এই যে নাম্বারটা দেখা যাচ্ছে, এখানে ইউপিআই রয়েছে। তো আপনাদের যা যেরকম সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী এনাদেরকে একটু সাহায্য করবেন, যাতে প্রতি মাসের যে একটা খরচ ন্যূনতম সেটা বেরিয়ে আসে। এবং তা বাদে অন্যান্য আপনারা অনেকে চান যদি বেশি কিছু দিতে চান, দরকার হলে এই ফোন নাম্বারে ফোন করে নেবেন। আমার কোনো নাম্বার দিচ্ছি না, সরাসরি এনাদেরকে দেবেন, সরাসরি এনাদের হাতেই সেটা পৌঁছাবে, সেটাই সবথেকে বেশি কার্যকর হবে। তো এইটাতে অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা কেউ যদি হেল্প করতে না পারেন, একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে আজ রইল যে আপনারা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা, আধিকারিক বা স্বাস্থ্য দপ্তর পর্যন্ত পৌঁছায়। এই বাচ্চা মেয়েটার যাতে ভবিষ্যৎটা একটু সুনিশ্চিত হয়, আরোগ্য লাভ করতে পারে, তার জন্য আপনি একটুখানি আপনারা ব্যবস্থা করবেন। তো কি বলবো, এটা খুবই খারাপ লাগলো। সীমান্তের এই জায়গায় এসে এক পরিবারের সাথে পরিচয় হলো, আমি শুনে তারপর আমি এই বাড়িতে দিদিভাইয়ের মুখে তারপর এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো দেখুন, এই যে হচ্ছে সীমান্তবর্তী জায়গা। আচ্ছা দিদিভাই, এইটা আপনাদের এই জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গা থেকে আপনাদের যে সদরে সমস্ত বাজারঘাট, তো সেই সদরও যেতে হয় নাকি? 2 কিলোমিটার দূরে যেতে হয় আমাদের। 2 কিলোমিটার দূরে? আচ্ছা, তাহলে বন্যাকালীন পরিস্থিতিতে এই যে রাস্তাটা দিয়ে আসলাম তো পুরো জল ছিল? জল ছিল, তখন আমাদের হেঁটেই যেতে হতো। মানে জল ডিঙিয়ে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কোলে করে নিয়ে হসপিটালে। মানে যে কোনো কিছুতে এদের স্কুল সমস্ত কিছু? স্কুল তো এই জায়গায় নেই মনে হয়? না না, সব ঝাউডাঙ্গাই আমাদের এখানে। ঝাউডাঙ্গা, ও আচ্ছা আচ্ছা, ঝাউডাঙ্গা। এটা হচ্ছে চক ঝাউডাঙ্গা বা খড়ের মাঠ। ও আচ্ছা আচ্ছা।